আসসালামু আলাইকুম সবাইকে। জেনেসিস বিসিএস কেয়ারের পেজে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ আল আসিফ আবেদিন। আমাদের সাপ্তাহিক যে প্রযোজনা, সাপ্তাহিক বিসিএস বুলেটিন, আজকে দ্বিতীয় পর্বে আমি আপনাদের সাথে উপস্থিত আছি। আমি আশা করছি আপনারা আমাদের গত সপ্তাহের গত ক্লাসটি দেখেছেন এবং গত ক্লাস থেকে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো ছিল সেই তথ্যগুলো আপনারা নোট ডাউন করে ফেলেছেন এবং সেটা আপনারা ইতিমধ্যে মুখস্থ করে ফেলেছেন। আসলে সাম্প্রতিকের এই বিষয়গুলো আমাদের প্রতিদিনের ঘটনাক্রমে, প্রবাহক্রমে কিন্তু এগুলো পরিবর্তিত হতে থাকে। এর মাঝখানেই কিন্তু আমাদের জন্য যে প্রয়োজনীয় তথ্য, ইতিহাস, উপাত্ত, এই জিনিসগুলোই কিন্তু আমাদের জন্য প্রয়োজন। একজন বিসিএস পরীক্ষার্থীকে আসলে একটা বিষয় সম্বন্ধে শুধুমাত্র শুরুর দিকে কিংবা মাঝামাঝি জানলে কিন্তু হয় না। এই ঘটনার প্রাথমিক অবস্থা থেকে শুরু করে বর্তমান কি অবস্থায় আছে, কিংবা এর মাঝখানে তার কালো বিবর্তনে কোন ঘটনাক্রম এসেছে, কখন কোন সময়, সবকিছু সম্বন্ধেই কিন্তু একজন পরীক্ষার্থীকে জানতে হবে। এটা কি জন্য প্রয়োজন? আমরা দেখেছি বিসিএস এর আমাদের যে লম্বা জার্নি, প্রিলিমিনারি পরীক্ষা, বিসিএস লিখিত পরীক্ষা এবং সর্বশেষ বিসিএস ভাইবা, এই তিনটা গুরুত্বপূর্ণ ধাপের কোনো না কোনো ধাপে আপনাকে কিন্তু এই ইনফরমেশন গুলো লাগবে। হয়তোবা প্রিলিমিনারিতে যদি নাও আসে, বিশেষ লিখিত পরীক্ষাতে কিন্তু ডিটেলস একটা ঘটনার প্রবাহ জানতে চায়। যেমন মধ্যপ্রাচ্য ইস্যু, মধ্যপ্রাচ্য ইস্যু থেকে প্রতি বছরই কোনো না কোনো প্রশ্ন আসে, সেটা প্রিলিমিনারি হোক কিংবা লিখিত হোক। কাজেই মধ্যপ্রাচ্যে বর্তমানে কোন ঘটনাগুলো নিয়ে আলোচনা চলছে, কোন ঘটনাগুলো কোন পর্যায়ে আছে, এই যে ভূ রাজনীতি, এই জিনিসগুলো আপনাদেরকে জানতে হবে। আজকে আপনাদের তারিখ, আজকে 1 জানুয়ারি, নতুন বছর, নতুন খ্রিস্টীয় গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী নতুন খ্রিস্টীয় বছর শুরু হচ্ছে। আমি সকল আমাদের শিক্ষার্থী, তাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং আশা করব নতুন বছরে আপনাদের নতুন উদ্যমে আপনারা আপনাদের পড়াশোনা চালিয়ে যাবেন। আমরা চলে যাই আজকে আমাদের ক্লাসে। আমাদের সাম্প্রতিক বিষয়াবলী, বিসিএস বুলেটিন। আপনারা যদি পেপার পত্রিকা বা খবর দেখে থাকবেন, একটি কথা দেখবেন, চায়না একটি বৃহৎ জলবিদ্যুৎ কেন্দ্র তারা তৈরি করার একটি প্রজেক্ট হাতে নিয়েছে। সেটা কোথায়? সেটা চীনের তিব্বতের অংশে একটি নদীতে, কিন্তু সেই নদীর ধারাবাহিকতা কিন্তু ভারত হয়ে বাংলাদেশে এসে শেষ হয়েছে এবং বাংলাদেশ অংশে, যার নাম হচ্ছে ব্রহ্মপুত্র। কাজে এই জিনিসটি কিন্তু আমাদের জন্য একটু ইম্পর্টেন্ট, কারণ বিশ্বের বড় জলবিদ্যুৎ বাঁধ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে চীনে এবং সেটা তিব্বত মালভূমির পূর্ব দিকে বেইজিং এমন একটি উচ্চবিলাসী প্রকল্প গ্রহণ করেছে, যা কিনা ভারত এবং বাংলাদেশ এই দুইটা রাষ্ট্রকেই কিন্তু প্রভাব ফেলতে পারে। এবং পরিকল্পনা অনুযায়ী ইয়ারলুং জাংপো ইয়ারলুং জাংপো নদীর নিম্নভাগে বাঁধটি নির্মাণ করা হবে। অর্থাৎ চীন ইতিমধ্যে এই বিলটি পাশ করেছে, তারা একটি জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করবে, সেটা হচ্ছে তিব্বতের পূর্বাংশে। এবং সেই কোন নদী? ইয়ারলুং জাংপো নদী। ইয়ারলুং জাংপো নদীর উপর এই বাঁধ নির্মাণের পরিকল্পনা করেছে এবং ধারণা করা হচ্ছে যে এই বাঁধটি নির্মাণ করলে ভারত এবং বাংলাদেশের যে এই জলরেখা, জলসীমা, এটার মধ্যে একটি প্রভাব ফেলতে পারে। বর্তমানে সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রজেক্ট এটাও কিন্তু চীনের, সেটা হচ্ছে থ্রি জর্জেস বাঁধ। হুম এটা বিশ্বের বর্তমান সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ। আর ইয়ারলুং জাংপো নদীর যে তিব্বতের যে বাঁধ, চীন আপনার বিলটি পাশ করেছে, এইটা কিন্তু সর্বশেষ ব্রহ্মপুত্র নদ নামে ভারতের অরুণাচল প্রদেশ দিয়ে আসাম হয়ে বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হবে। কাজেই এই নদীর উপর যে জলবিদ্যুৎ বাঁধ হবে, এই বাঁধটি কিন্তু ভারত এবং বাংলাদেশ উভয় দেশকেই কিন্তু প্রভাবিত করবে। চীনের বার্তা সংস্থার নাম কি? চীনের বার্তা সংস্থার নাম হচ্ছে সিনহুয়া। চীনের বার্তা সংস্থার নাম হচ্ছে সিনহুয়া। এটা একটা ইম্পর্টেন্ট বাট কমন ইনফরমেশন।
এটা অনেক সময় চলে আসে। সিনহুয়া কোন দেশের বার্তা সংস্থা? জাপান, চীন, কোরিয়া, মঙ্গোলিয়া। খুব কাছাকাছি অ্যান্সার হলে, আপনি যদি সঠিকভাবে উত্তরটি না জানেন, আপনার জন্য খুব কষ্ট, কঠিন হয়ে যাবে উত্তরটি জানার জন্য। চীনের বার্তা সংস্থার নাম হচ্ছে সিনহুয়া। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম যে চীনের যে বর্তমান বড় জলবিদ্যুৎ কেন্দ্র, সেটা হচ্ছে থ্রি জর্জেস জলবিদ্যুৎ কেন্দ্র, এবং এর পাশাপাশি তারা সেটাকে অতিক্রম করে আরো একটি বৃহৎ জলবিদ্যুৎ কেন্দ্রের পরিকল্পনা করছে। সেটা হচ্ছে ইয়ারলুং জাংপো নদীর উপর, তিব্বতে। এই যে এই যে তাদের বাঁধ, এই বাঁধের কার্যক্রম তারা শুরু করছে। হুম। আচ্ছা, মধ্যপ্রাচ্য ইস্যু আপনাদের জন্য সবসময় ইম্পর্টেন্ট। মধ্যপ্রাচ্য বর্তমানে একটা টালমাটাল অবস্থায় আছে। কিভাবে? মধ্যপ্রাচ্যের হিসাব নিকাশ কিন্তু বদলাতে শুরু করে দিয়েছে। মধ্যপ্রাচ্যে রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে একটা প্রক্সি ওয়ার চলছিল, সে প্রক্সি ওয়ারে কিন্তু রাশিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র সিরিয়ার সিরিয়ার বাশার আল আসাদ কিন্তু বর্তমানে পলায়ন করে রুশ রাশিয়াতে অবস্থান করছে, এবং সিরিয়া জুড়ে বিদ্রোহীরা ক্ষমতা দখল করে তারা সেখানে সরকার গঠন করছে, সেই রাষ্ট্র পরিচালনা করছে। এবং তারা এই ঘোষণাও দিয়েছে যে আগামী 4 বছরের মধ্যে তারা কোনো নির্বাচন দিবে না, তারা দেশটাকে আরেকটু সংগঠিত করবে। এবং এর পরপরই কিন্তু ইসরায়েল, যারা ইতিমধ্যে ফিলিস্তিনিতে গণহত্যা চালাচ্ছে, তারা লেবাননে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, তারা সিরিয়ার গোলান মালভূমিতে তাদের বসতি স্থাপন করার পরিকল্পনা নিয়েছে, এবং ইতিমধ্যে সিরিয়ার বেশ কয়েকটি স্থাপনায় তারা তাদের মিসাইল ড্রোন হামলা চালিয়েছে। তার ধারাবাহিকতায় ইয়েমেনে, আমরা জানি ইয়েমেনেও কিন্তু গৃহযুদ্ধ চলছে, এবং সেখানে হুথি হুথি হচ্ছে শিয়া বিদ্রোহী। এই হুথি বিদ্রোহীর সাথে সরকার দলের একটা লড়াই বা সংঘর্ষ চলছে। এবং অতি সম্প্রতি এই হুথি বিদ্রোহীরা একটি মাত্র মিসাইল নিক্ষেপ করে তেল আবিব ইসরায়েলের দিকে, এবং তার এগেনস্টে বিপরীতে ইসরায়েল বিশাল আকারের ধ্বংসযজ্ঞ ম্যাসিভ বোমা বোমা হামলা করে হচ্ছে ইয়েমেনে এই হুতি বিদ্রোহীদের উপর। এবং নেতানিয়াহু এটাও উল্লেখ করেন যে আমরা এর জন্য ইয়েমেনকে চরম মূল্য দিতে হবে। সবচেয়ে দুঃখের বিষয় বা মজার বিষয় হচ্ছে, ইয়েমেনে যখন ইসরায়েল বোমা হামলা চালায়, বিমান হামলা চালায়, তখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর প্রধান টেদ্রেস আধানম, তিনি কিন্তু ইয়েমেনেই ছিলেন। কারণ ইয়েমেনের দীর্ঘদিনের গৃহযুদ্ধ, এই অন্তর্যুদ্ধের ফলে ইয়েমেনের যে জনগোষ্ঠী আছে তারা ইতিমধ্যে মানবেতর জীবনযাপন করছে। তাদের জীবনযাত্রার মান অত্যন্ত নিম্ন। সেখানে শিশুরা অসুস্থ হয়ে যাচ্ছে, বৃদ্ধরা প্রচন্ড অসুস্থ। এবং এই সার্বিক পরিস্থিতি দেখার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে প্রধান টেদ্রেস আধানম, তিনি কিন্তু সেই সময় ইয়েমেনেই উপস্থিত ছিলেন, এবং তিনি একটা বেশ হরিফিক একটা সিচুয়েশনে কিন্তু সেখানে আটকা পড়েছিলেন। এই যে দেখেন, ইয়েমেনের রাজধানী কি? ইয়েমেনের রাজধানী হচ্ছে সানা। ইয়েমেনের সানাতে বিমানবন্দরে ইসরায়েলের হামলার সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রেস আধানম গেব্রিয়াসুস সেখানে ছিলেন বলে জানা যায়। ইয়েমেনের মানবাধিকার পরিস্থিতি খতিয়ে দেখতে এবং হুতিদের হাতে আটক জাতিসংঘের যে স্টাফ, কিছু জাতিসংঘের স্টাফদেরকেও হুতি বিদ্রোহীরা আটক করেছে, এই বিষয়ে আলোচনা করার জন্য দেশটিতে গিয়েছিলেন গেব্রিয়াসুস। টেদ্রেস আধানম তিনি সানা বিমানবন্দরে থাকার সময় ইসরায়েল কিন্তু বিমান হামলা করে। কাজেই মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে আমরা যদি খেয়াল করতে পারছি, ইসরায়েল এট এ টাইম ফিলিস্তিন, সিরিয়া, লেবানন, ইয়েমেন, অর্থাৎ মধ্যপ্রাচ্যে কিন্তু তারা বিশাল একটা সামরিক আগ্রাসন বা অভিযান চালানোর মতো পরিস্থিতিতে নিয়ে আসছে। এবং এর ঘটনার প্রেক্ষিতে অন্যান্য মুসলিম রাষ্ট্ররা কিন্তু সম্পূর্ণ নির্বাক, সম্পূর্ণ চুপ থাকা নীতিতে তারা এগিয়ে চলছে। আপনারা জানেন মার্কিন যুক্তরাষ্ট্রের যে নির্বাচন হলো নভেম্বর মাসে, সেই নির্বাচনে বর্তমান ডেমোক্রেট দলের যে প্রেসিডেন্ট জো বাইডেন, তার ক্ষমতা শেষ হচ্ছে জানুয়ারি 19 তারিখ, এবং জানুয়ারি 20 তারিখ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আসনে বসতে যাচ্ছে। সাধারণত দেখা যায় একটি সরকার তার সময়টাকে শেষ করে যখন নতুন সরকার আসে,
পূর্বের সরকার চেষ্টা করে কিছু বিল, নতুন নতুন বিল, নিয়ম কানুন গুলাকে তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট করার জন্য। ঠিক একইভাবে জো বাইডেন শেষ সময়ে এসে 50টি বিল, প্রায় 50টি বিলের কাছাকাছি বিলে অনুমোদন দিয়েছে। তার মধ্যে একটা বেশ কয়েকটা বিল আছে একটু গুরুত্বপূর্ণ, যেগুলো আমাদের জানা দরকার। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় পাখি। এখন বলবেন ভাই জাতীয় পাখি বিষয়টা কেন? আসলে জাতীয় পাখি বা জাতীয় প্রতীক এগুলোর সাথে কিন্তু একটা দেশের, একটা জাতির ইতিহাস, ঐতিহ্য, এই বিষয়গুলো কিন্তু চলে আসে। এই মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় পাখি হচ্ছে ঈগল। জাতীয় পাখি কি? ঈগল। এই জিনিসটা অনেক আগে থেকে চলে আসছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতীক, সিল কিংবা তাদের মুদ্রাতে আপনারা এক ধরনের ঈগল পাখির অবয়ব দেখতে পারবেন, কিন্তু সেটার কোনো সাংবিধানিক আপনার স্বীকৃতি ছিল না। সেই স্বীকৃতিটাই জো বাইডেন এবার বিলের মাধ্যমে আইনে প্রকাশ করলেন, যে আমাদের যে ঈগল, যেটা একটা টাক ঈগল বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রে পাওয়া যায় ভালো, মার্কিন যুক্তরাষ্ট্রের সে প্রতীক সে আগে থেকে চলে আসছে, এটাকে বিলে প্রকাশ করে যে এটাই আমাদের জাতীয় পাখি। যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতীক হচ্ছে 1782 সালের দ্য গ্রেট সিল। এই গ্রেট সিলের মধ্যে এই লোগো, এই প্রতীকের মাঝখানেই এই ঈগল পাখির অবয়ব বা চিহ্ন আছে, যেখানে বসানো ছিল টাক ঈগল। প্রেসিডেন্টের পতাকায়, সামরিক বাহিনীর পরিচয় হিসেবে, পাসপোর্ট, এমনকি মুদ্রাতেও কিন্তু এই পাখিটা ছবি আছে। এবার জাতীয় পাখি হিসেবে ঈগলই পেল তার যোগ্য মর্যাদা। অর্থাৎ এই ঈগল পাখিটার প্রচলন আগে থেকেও ছিল, কিন্তু এটাকে এখন আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদান করা হয়েছে। কাজে এটা একটা ইন্টারেস্টিং টপিক। আমার মনে হয় শিক্ষার্থীরা এটা খুব ইজিলি তারা ক্যাপচার বা মনে রাখতে পারবে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে সহিংসতা এবং মৃত্যু রোধে এই প্রথম ফেডারেল এন্টি হেজিং স্ট্যান্ডার্ড চালু করেছে বাইডেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে আপনার মৃত্যু, তাদের মধ্যেও দেখা গেছে যে সহিংসতা হয়। হ্যাঁ, আপনার বিশেষ করে অস্ত্র, অবৈধ অস্ত্র, অবৈধ অস্ত্র, বৈধ অস্ত্রও থাকে। মার্কিন যুক্তরাষ্ট্রের অস্ত্র আইন এক এক রাজ্যে এক এক রকম। তারা খুব ইজিলি হেভি মেশিন গান বা মারণাস্ত্রগুলা তারা নিজেরা ব্যক্তিগত লাইসেন্স ভাবে নিতে পারে। বিশ্ববিদ্যালয় এরিয়াগুলোতে প্রায় সময় আমরা সহিংসতার খবর পাই বিভিন্ন স্টেটে। হ্যাঁ, তো এই বিষয়টার জন্য ফেডারেল এন্টি হেজিং স্ট্যান্ডার্ড চালু করেছে একটা কর্মসূচি বা বিল। মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী 20 জানুয়ারিতে কি করবেন? তার দায়িত্বভার গ্রহণ করবেন। আপনারা জেনে থাকবেন যে আমরা গত সপ্তাহে বিশ্ব রাজনীতির দুইটা বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র, এক ভারত এবং 2 নম্বর হচ্ছে যুক্তরাষ্ট্রের দুজন গুরুত্বপূর্ণ রাষ্ট্রপ্রধান ব্যক্তিকে আমরা হারিয়েছি। তার মধ্যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব মনমোহন সিং, যিনি ভারতীয় ইতিহাস কিংবা বাংলাদেশের সাথেও কিন্তু অনেকটা ওতপ্রোতভাবে জড়িত। এই মনমোহন সিং এর জীবনাবসান হয় এবং আমরা তার সম্বন্ধে কিছু তথ্য জেনে নিব। তিনি ছিলেন মূলত কংগ্রেস ধারার রাজনীতি করতেন এবং ভারতে যে সকল প্রধানমন্ত্রী দীর্ঘ সময় ধরে ছিলেন তার মধ্যে এই মনমোহন সিং ছিলেন অন্যতম। দীর্ঘ সময় ধরে ভারতের রাজনীতিতে ছিলেন। তিনি পরপর দুবার ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগে ভারতের মনমোহন সিং ছিলেন কিন্তু অর্থমন্ত্রী, এবং তিনি ছিলেন শিখদের থেকে প্রথম প্রধানমন্ত্রী। বয়স হয়েছিল 92 বছর। দেশটির ইতিহাসে সবচেয়ে বেশি সময় করেছিলেন। ভারতের উদার অর্থনীতি ভারতের উদার অর্থনীতির স্থপতি ছিলেন এই মনমোহন সিং। উদার অর্থনীতিটা কি? উদার অর্থনীতি হচ্ছে লিবারাল ইকোনমিক্স, যার কথা হচ্ছে আমার যে কলকারখানা বা আর্থিক প্রতিষ্ঠান এগুলোকে আমরা উদার করে দিচ্ছি, সবার জন্য সমান করে দিচ্ছি, একটা উদার গণতন্ত্র। ঠিক একইভাবে উদার অর্থনীতি, যেখানে সাধারণত প্রাইভেটাইজেশন বা বেসরকারীকরণের দিকে বেশি গুরুত্ব আরোপ করা হয়। হ্যাঁ, দেখা গেছে সরকারি বিদ্যুৎ কেন্দ্র প্রতিস্থাপন না করে সরকার বেসরকারি কোম্পানিগুলোকে আপনার লিজ দিচ্ছে, বা বেসরকারি কোম্পানিগুলা বলতেছে হ্যাঁ আমরা বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করব, তোমরা আমাদের থেকে বিদ্যুৎ কিনে নিবে। এই যে একটা অবস্থা রাজনীতিতে, অর্থনীতিতে, এটাই বেসরকারীকরণ, জনগণের চাহিদার ভিত্তিতে যোগান সম্পন্ন করা, মুক্ত বাজার অর্থনীতি, এগুলো আসলে এই উদার অর্থনীতির উদাহরণ। এই জিনিসটা
ভারতে কিন্তু ব্যাপকভাবে এটাকে পেট্রোনাইজ করা বা এটাকে পরিচিতি করাটা মূলত এই মনমোহন সিং এর আমলে এটা হয়েছিল। এবং শিখদের মধ্যে তিনি প্রথম, হ্যাঁ, শিখদের সাথে আসলে ভারতের যে ট্রেডিশনাল যে হিন্দু তাদের সাথে কিন্তু একটা বিরোধ ছিল যে শিখরা তাদের স্বাধীন রাজ্য নিয়ে কিন্তু তারা আন্দোলন করেছিল আমরা জানি। এবং 1984 সালে কিন্তু ভারতের শিখদের যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্থাপনা স্বর্ণ মন্দির, পাঞ্জাবের অমৃতসরের যে স্বর্ণ মন্দির, সেই স্বর্ণ মন্দিরে কিন্তু একটা সামরিক অভিযান চালানো হয়। এবং সেই সামরিক অভিযানে কিন্তু বেশ শিখ এবং শিখদের যে ধর্মীয় নেতা তারা নিহত হয়। এবং সেই ঘটনা কিন্তু শিখদের মনে একটা দাগ কাটে আর কি। এটা ভারতের ইতিহাসে একটা অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা। সেই 1984 সালের ঘটনার পরেই কিন্তু আপনার শিখদের সাথে কিন্তু ভারতের রাজনীতির অনেকটা টানাপোড়েন দেখা যায় আর কি। তো তার মধ্যে থেকে কংগ্রেস সরকার যখন মনমোহন সিংকে শিখদের থেকে এসে প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী করলো, এটা অনেকটাই মনে করেন সম্পর্কটাকে যেন আবার স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা যায়, তারই একটা ঘটনাবহুল আমরা বলতে পারি। হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্রের জিমি কার্টার, আপনার নামটা সবাই শুনেছেন যারা ইতিমধ্যে আন্তর্জাতিকের ক্লাস করেছেন, আন্তর্জাতিক রাজনীতির সম্পর্ক নিয়ে আপনারা যারা লেখাপড়া করেছেন। জিমি কার্টার এই নামটি আপনারা শুনে থাকবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ছিলেন এবং তিনি শতবর্ষ বয়সে মানে 100 ইয়ার্স জীবন পেয়ে তার জীবনাবসান হয়। মৃত্যু 30 ডিসেম্বর। সালটা সাধারণত এত প্রমিনেন্ট সাল আসে না। 30 ডিসেম্বর মারা গেছেন। এবং দীর্ঘজীবী প্রেসিডেন্ট সাধারণত 100 ইয়ার্স, এত দীর্ঘজীবী প্রেসিডেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে আসলে পাওয়া যায়নি। এবং গত অক্টোবর মাসেই তিনি তার 100তম জন্মদিন উদযাপন করেন। ডেমোক্রেটিক পার্টি দল থেকে তিনি 1977 সাল থেকে 1981 সাল পর্যন্ত তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। মজার বিষয় হচ্ছে তিনি তার জীবনের শুরুর দিকে তিনি বাদাম বিক্রি করতেন, বাদাম। হ্যাঁ, বাদাম বিক্রি করতেন, তিনি বাদামওয়ালা ছিলেন। সেই বাদামওয়ালা থেকে কিন্তু তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে কিন্তু তিনি নির্বাচিত হয়েছিলেন। এবং তিনি প্রথমবার একবারই তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, দ্বিতীয়বার নির্বাচনে তিনি আসলে জয়লাভ করতে পারেননি, সংখ্যাগরিষ্ঠতা পাননি। তো তিনি আর পরবর্তীতে নির্বাচন ওইভাবে আসলে আগায়নি। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা কিন্তু তাদের প্রেসিডেন্ট পদ থেকে চলে যাওয়ার পর তারা অত্যন্ত সমাজ সংস্কারমূলক কাজ করে, চ্যারিটি মূলক কাজ করে, সারা বিশ্বের সংঘাত, যুদ্ধ নিরসন বা এই জিনিসগুলোতে কিন্তু তারা অনেক ভূমিকা রাখে। জিমি কার্টার 2002 সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। পানামা খাল। পানামা খাল আমরা নামটা সবাই জানি। হ্যাঁ, পানামা খাল নামটি আমরা সবাই শুনেছি। বিশ্বের এই পানামা খাল স্থাপন, এটা আহ, মার্কিন যুক্তরাষ্ট্রের যারা আর্কিটেকচার বা আর্কিটেক্ট, স্থপতি, প্রকৌশলী আছে, তাদের মতে বিশ্বের অন্যতম একটা নিদর্শন, অন্যতম কঠিন একটা টাফ ওয়ার্ক হচ্ছে এই পানামা ক্যানেল, পানামা খাল। বিশ্বের দুটো গুরুত্বপূর্ণ খাল আছে আমরা ইতিমধ্যে জানি, একটা হচ্ছে সুয়েজ খাল, সুয়েজ ক্যানেল, আরেকটা হচ্ছে পানামা খাল, পানামা ক্যানেল। এই দুইটা কি জন্য গুরুত্বপূর্ণ? কারণ আমরা দেখেই আসিছি যে প্রাচীন বা মধ্যযুগে যখন ইউরোপিয়ান ব্যবসায়ীরা এশিয়াতে আসতো, হ্যাঁ, তারা ওয়েস্ট ইন্ডিজ বা আমেরিকান অঞ্চলে যেহেতু দেখা গেছে তাদের যে নদীপথ, নদীপথে তাদেরকে দীর্ঘ পথ কিন্তু তাদের অতিক্রম করা লাগতো। বিশেষ করে এশিয়া এবং ইউরোপের নৌযান যখন এশিয়াতে আসতো, তাকে পুরো আফ্রিকা মহাদেশ ঘুরে, হ্যাঁ, দক্ষিণ আফ্রিকার সেই উত্তম আসা অন্তরীপ, হ্যাঁ, ওইটা ঘুরে কিন্তু এশিয়াতে আসা লাগতো। মিশরের সুয়েজ ক্যানেল যখন রানিং বা ফাংশনিং হলো, এই সুয়েজ ক্যানেল দিয়ে ভূমধ্যসাগর এবং লোহিত সাগর দুইটাকে একত্রিত করার মাধ্যমে সেই যাত্রাপথকে 10 ভাগের 1 ভাগে নিয়ে আসা সম্ভব হলো এই সুয়েজ ক্যানেলের মাধ্যমে। এট দ্য সেম টাইম পানামা খাল 1914 সালে, পানামা খাল 1914 সালে যখন ফাংশনিং হয়, কাজ শুরু করে, ঠিক একইভাবে
মাঝখানের যে আটলান্টিক মহাসাগর এবং তার অপর পাশে প্রশান্ত মহাসাগর, এই দুইটা গুরুত্বপূর্ণ মহাসাগরের মাঝখানে পানামা ক্যানেলটা একটা গুরুত্বপূর্ণ সেতু বন্ধন করে, যার ফলে ইউরোপিয়ান জাহাজগুলোকে আপনার এশিয়ার পূর্বাঞ্চলে চীন, জাপান, কোরিয়া বা সিঙ্গাপুর এই অঞ্চলগুলোতে আসার জন্য তাদের যে সময়, এই সময়টা কিন্তু আপনার অনেকটাই অনেক দ্রুত, কম সময়ে, সেই সময়টা কতক্ষণ, মাত্র 11 ঘন্টা 28 মিনিট, এই সময়ের মধ্যে কিন্তু আপনার একটা জাহাজ বা একটা শিপ ভেহিকেল আপনার এই ক্যানেলটা পাস করে আসছে। হুম। তো পানামা ক্যানেলের লোকেশনটা যদি আমরা জানতে চাই, এটা লোকেশনটা কতটুকু, এটা লোকেশনটা হচ্ছে আপনার এই পাশে ক্যারিবিয়ান সি, এই পাশে ক্যারিবিয়ান সি, এই পাশে হচ্ছে কি গালফ অফ পানামা, এই দুইটা জিনিসকে কানেকশন করেছে এই পানামা খাল। আমরা বলতে পারি এই গালফ অফ পানামা হচ্ছে নর্থ প্যাসিফিক, উত্তর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, এবং ক্যারিবিয়ান সিটা মূলত আটলান্টিক মহাসাগরের অংশ, আটলান্টিক ওশিন অংশ, অর্থাৎ প্রশান্ত মহাসাগরকে আটলান্টিক মহাসাগরের সাথে সংযুক্ত করেছে এই পানামা খাল। তো বিষয়টা হচ্ছে পানামা খাল এখন গুরুত্বপূর্ণ কেন, এই বিষয়টা কেন এসেছে। মজার বিষয় হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের আহ, সামনের যে প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়েছেন, তিনি দাবি করেছেন যে পানামা ক্যানেল এই জিনিসটার যে মালিকানা, এই মালিকানাটা যুক্তরাষ্ট্রের হাতে ফিরিয়ে আনা উচিত। এটা এই ঘটনার বা এই বক্তব্যের পর পানামা জুড়ে কিন্তু আন্দোলন বিক্ষোভ, এবং পানামার যে রাষ্ট্রপ্রধান তারা বলেছে যে পানামা খাল শুধুমাত্র পানামার অংশ, এর স্বাধীনতা সার্বভৌমত্ব শুধুমাত্র পানামার জন্য। ঐতিহাসিকভাবে পানামা খালটা স্থাপন করার সময় মার্কিন যুক্তরাষ্ট্রের আর্কিটেক্ট, স্থপতি, ইঞ্জিনিয়াররা তারা সর্বাত্মক সহায়তা করেছে, এবং তারা যৌথভাবে 1977 পর্যন্ত তারা যৌথভাবে এটা মালিকানা নিয়ে কাজ করে আসছিল। দেখুন যুক্তরাষ্ট্র, মূলত সেই যুক্তরাষ্ট্র 1914 সালে পানামা খালটা সহায়তায় চালু হয়, এবং 1977 সালে পানামা খালটি একটি চুক্তি করে পানামা তাদের খালের কাছে হস্তান্তর করে। মজার বিষয় হচ্ছে এই যে 1977 সালের যে চুক্তি, এই চুক্তির সময় কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জিমি কার্টার এই ঐতিহাসিক চুক্তিটি করে। হুম। এবং 1999 সাল পর্যন্ত দুই দেশ যৌথভাবে খালটিকে নিয়ন্ত্রণ করবে। 1999 সালের পরে এই আজ পর্যন্ত, অর্থাৎ 25 বছর, 1999 সাল থেকে এই 2024 পর্যন্ত, এই টানা 25 বছর পানামা এককভাবে, পানামা কি করলো, এককভাবে কিন্তু এই খালটাকে নিয়ন্ত্রণ করে আসছে, এই এককভাবে নিয়ন্ত্রণ করে। এবং যুক্তরাষ্ট্র এই 25তম বার্ষিকী তারা উদযাপন করবে 31শে ডিসেম্বর। হ্যাঁ। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই খালের নিয়ন্ত্রণ ওয়াশিংটনের কাছে ফিরে নিতে চান বলেও তিনি উল্লেখ করেন, অনেকটা হুমকির মতো তিনি উল্লেখ করেছেন। মূলত ডোনাল্ড ট্রাম্প দুটো কারণে দুটো কারণে এই পানামা বা পানামা খালের জন্য একটু বিরক্ত। তিনি সেখানে কারণ হিসেবে উল্লেখ করেছেন যে পানামা খালের ভিতর দিয়ে যখন একটা জাহাজ, একটা মেরিন শিপ যেটা অতিক্রম করে, তার জন্য কিন্তু ভালো পরিমাণ একটা মূল্য বা ভ্যাট ট্যাক্স বলতে পারেন, সেই সরকারকে দেওয়া লাগে। তো মার্কিন যুক্তরাষ্ট্র ঐতিহাসিকভাবে এই কাজটা তারা করে এসেছে, তাদেরও কিন্তু সেখানে কোনো কনসিডার বা কোনো ওয়েব দেওয়া হয় না, তাদেরকেও সেই সমপরিমাণ টাকা দেওয়া লাগে, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে, ডোনাল্ড ট্রাম্পের কাছে মনে হচ্ছে যে এটা আমাদের জন্য বেশি, আমরা কি জন্য দিব, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই পানামা ক্যানেল দিয়ে চীনা জাহাজ, আহ চীনা এই ব্যবসায়িক জাহাজ, বাণিজ্যিক জাহাজগুলো খুব বেশি ঘন ঘন পাস করছে, এবং পানামা অনেকটাই চীনা চীনের দিকে কিন্তু অনেকটা ঝুঁকে যাচ্ছে বলে তাদের কাছে মনে হচ্ছে। অর্থাৎ যুক্তরাষ্ট্র চাচ্ছে না তার এই উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা, দক্ষিণ আমেরিকা ব্লকে কোনো ধরনের চীনা হস্তক্ষেপ, চীনা সহায়তা কিন্তু তারা কখনোই সেটা অ্যালাউ করবে না। মূলত এই দুইটা কারণেই মার্কিন ডোনাল্ড ট্রাম্প বললো যে না, তাহলে পানামা খালটা আমাদের ওয়াশিংটনের হাতে ফিরিয়ে নেওয়া উচিত। অর্থাৎ আমরা দেখলাম যে আসলে ভূ রাজনৈতিক
সমীকরণ, ভূ রাজনৈতিক প্রেক্ষাপট কিন্তু যেই কোনো সময় যেই কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে। কাজেই একটা শিক্ষার্থী যদি এই ঘটনার ঐতিহাসিক সত্যগুলো, ঐতিহাসিক তথ্যগুলো যদি তারা জানে, আমার কাছে মনে হয় যে সেই তথ্যটা খুব ইজিলি তার মাথায় ক্যাপচার থাকে, এবং সংখ্যাগত দিকগুলো তার মনে থাকবে, এবং ঘটনাগুলো জানলে বিশেষ লিখিত পরীক্ষার জন্য কিন্তু সেটা সহায়ক ভূমিকা পালন করলো। এই ছিল মোটামুটি আমাদের বিশেষ সাপ্তাহিক বুলেটিন। আমরা আবার চলে আসবো আমাদের সামনের সপ্তাহে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে টপিকসগুলি। আমরা আশা করব আমাদের শিক্ষার্থীরা ক্লাসগুলো দেখবেন, ইম্পর্টেন্ট তথ্যগুলো তারা নোট ডাউন করে রাখবেন, তারা নিজেরা আরেকটু পড়াশোনা গবেষণা করবেন, যেন বিষয়টি নিয়ে তার একটা টেকসই নলেজ তারা গ্যাদার করতে পারেন, এবং সর্বশেষ পরীক্ষায় তারা যেন ভালো করতে পারে। এই শুভকামনা, এবং আজকে নববর্ষের দিন, নতুন বছর নতুন উদ্যমে আপনারা আপনাদের পড়াশোনা চালিয়ে যাবেন। আপনাদের পড়াশোনার সাথে রয়েছে জেনেসিস বিসিএস কেয়ার। সকলের জন্য সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।